দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুরন্ত সংবাদে। পুরো সংবাদে আমাদের সঙ্গে থাকুন। আমরা আজ কয়েকটি সংবাদের বিশ্লেষণ করব। তার মধ্যে প্রথম সংবাদটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছে ছাত্র সংসদে তাদের কার্যক্রম নিয়ে আমাদের কিছু কথা রয়েছে। তারপর কথা রয়েছে মেট্রো রেলের দুর্ঘটনা নিয়ে এবং বাংলাদেশের মুরব্বীদের রাজনীতি নিয়ে, বড় বড় রাজনৈতিক দলগুলোর নতুন রাজনীতি নিয়ে। চলুন আমরা আজকে আমাদের ঘটনাগুলোর একটু বিশ্লেষণ জেনে আসি। নাম্বার ওয়ান, ডাকসুর যারা নির্বাচিত হয়েছে সেই ঢাবির ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যারা প্রায় 30,000 শিক্ষার্থীর ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করছেন, সেই তাদের বিরুদ্ধে মুষ্টিমেয় পরাজিত প্রার্থীরা উঠে পড়ে লেগেছে। এটা যেমন একটি পার্ট, তেমনি এই পরাজিত প্রার্থীদের পক্ষ নিয়ে আরো একটি পক্ষ ডাকসুর বিরুদ্ধে লেগেছে। তারা হচ্ছে সেই পক্ষ যারা এতদিন এই ডাকসু নির্বাচন না হওয়ার সুযোগটা গ্রহণ করেছে। আরেকটা পার্ট, যারা কোনোভাবেই ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেলকে কিংবা নির্বাচিত প্রতিনিধিদেরকে সফল হতে দিতে চায় না, সেই ষড়যন্ত্রকারীর একটা পার্ট। তো এতগুলো পার্টকে মোকাবেলা করার জন্য ডাকসুর যে প্রথম শক্তি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চতুর্থ অংশটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যারা ডাকসুকে কোনোভাবেই সহযোগিতা করছে না। কেউ কেউ সহযোগিতা করলে যেখানটাতে সবচেয়ে বেশি সহযোগিতা দরকার সেখানেই তারা পিছিয়ে আসছে। যেমন অর্থনৈতিক জায়গা থেকে ডাকসুতে যে খরচ তারা পাওনা, ডাকসুকে যে খরচ তাদের দেওয়ার কথা ছিল সেই টাকাটা বরাদ্দ দিচ্ছে না ট্রেজারার। ট্রেজারার বলছে তার টাকা নেই। অথচ প্রতি বছর 90 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর একটা প্রত্যেক শিক্ষার্থী, যত শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের একটা অংশ এই ডাকসুতে খরচ করার জন্য ছাত্র সংসদের জন্য ব্যয় ধরা হয়েছে এবং সেই অ্যালোকেশনটা রাখা হয়েছে। তাহলে এই টাকা কোথায় গেল? ডাকসুর জন্য বরাদ্দ টাকা অন্য খাতে বরাদ্দ করা কর্তৃপক্ষের জন্য বৈধ ছিল কিনা? যদি বৈধ না থাকে তাহলে এর দায়টা কে নেবে? যে অবৈধ কাজ করেছে সে যদি সরকার থেকে চলে যায় তার দায়ভারটা কে নেবে? এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি এই বলার ক্ষমতা আছে কিনা যে আমরা এটা দিতে পারবো না বা আমাদের বরাদ্দ নেই বা আমাদের অর্থে আমাদের ঘাটতি আছে, আমাদের টাকা নেই? কিন্তু তারা সেটাই বলছে। যাই হোক, আমরা প্রথম থেকে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা দিয়েছিলেন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। তারা বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করে যে সমস্যাগুলো পেয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ভবঘুরের সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ছাড়াও ভবঘুরেরা ঘুরে ফেরে এবং এদের মধ্যে একটা অংশ আছে মাদকসেবী, এদের মধ্যে একটা আছে মাদক ব্যবসায়ী, এদের মধ্যে এক শ্রেণীর আছে যারা অন্যান্য নিয়মিত নেশাদ্রব্য পান করে নেশায় মত্ত থাকে। আরেকটা অংশ আছে যারা বিভিন্ন ব্যবসার নামে কিংবা রিক্সার নামে রিক্সা চালায় কিংবা টং দোকান করে ব্যবসা করছে, এরকম অবৈধ দখলকারী আছে কিছু। এই যে স্বার্থান্বেষী মহল, এদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রক্টোরিয়াল বডি। কিন্তু এই প্রক্টোরিয়াল বডির অভিযানের বিরুদ্ধে আবার উঠে পড়ে লেগেছে এই পরাজিত প্রার্থীরা। যেমন পরাজিত প্রার্থী ভিপি প্রার্থী ছিলেন উমামা ফাতেমা, তিনি এর বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। বামপন্থীরা এর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। তারা বলছেন মানবতার কথা, অর্থাৎ অবৈধ যারা স্থাপনা এখানে নির্মাণ করেছে, অবৈধ দোকানদারি যারা করছে তাদেরকে পুনর্বাসন ছাড়া কিভাবে উচ্ছেদ করা হয়? এটা কোনো যুক্তি হতে পারে না যে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসন করতে হবে। যদি তাদেরকে পুনর্বাসন করতে হয় সেই দায়িত্ব কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের? কিংবা শুধুমাত্র অবৈধ দখলদারদেরকে সবসময় কেন পুনর্বাসনের প্রশ্নটা আসে? যদি পুনর্বাসন বা বেকারত্ব সমস্যা সমাধান করতে হয় তাহলে টোটাল বেকারত্ব সমস্যা সমাধান করতে হবে।
আমরা সবসময় দেখি হকারদের উচ্ছেদের কথা বললে, রিক্সা যারা চালায় তাদেরকে মেইন রোডে ঢুকতে দিবে না, অটো রিক্সা বন্ধের কথা বললেই এদেরকে পুনর্বাসনের কথা আসে। কোনো একটা জিনিস অবৈধ কাজকে বন্ধ করতে বললেই তাদেরকে আরেকটা বিকল্প দিতে হবে। কেন? তাহলে কি যে অবৈধ কাজটা করে তারই কেবলমাত্র বৈধতা পাওয়ার ন্যায্যতা তৈরি হয়ে যায়? তারই কি এরকম একটা জিনিস তৈরি হবে যে না, সে তাকে এখন তাহলে একটা ব্যবস্থা করে দিতে হবে? এমন যদি হয় যে অবৈধ স্থাপনা তৈরি করে, অবৈধ দোকানদারি শুরু করলে, অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বানালে, রাস্তাঘাট দখল করলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া দখল করলে, রেল লাইনের জায়গা দখল করলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের জন্য বাধ্যতামূলক, ফার্স্ট প্রায়োরিটি, তাহলে বাংলাদেশের এরকম সরকারি যত সম্পত্তি আছে সব অবৈধ দখলের আন্ডারে চলে যাবে। যারা আজকে বাধা দিচ্ছেন, অবৈধ উচ্ছেদকারীদের পুনর্বাসনের কথা বলছেন, এটা যদি তাদের মানবতাবাদের জন্য হয় তাহলে তারা এইটাকে সেকেন্ড অপশন রাখবেন যে ঠিক আছে আমরা পরে দেখবো, বা পরের এটা অপশন। প্রথমত অপশন হচ্ছে অবৈধ দখলদারদেরকে এখন উচ্ছেদ করতে হবে। যদি তার সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হয় তাদেরকে পুনর্বাসনের, তাহলে কখনোই এদেরকে উচ্ছেদ করা যাবে না এবং এরা প্রশ্রয় পাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে আপনারা উচ্ছেদে বাধা দিচ্ছেন, কালকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থীর মধ্যে 15,000, 10,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া দখল করে অবৈধ দোকানদারি শুরু করে, আপনারা কোথায় যাবেন? এই যে লম্বা লম্বা কথাগুলো বলেন, মানবতাবাদী কথা বলেন, ডাকসুর বিরুদ্ধে রংচং মিশিয়ে কথা বলেন, তখন আপনারা কি করবেন? যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা অবৈধ দোকানদারি শুরু করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, কোথায় যাবেন আপনারা? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, যদি এই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও সেখানে অবৈধ দোকান নিয়ে বসে আছে, স্থাপনা তৈরি করে ফেলেছে, তাদেরকেও পুনর্বাসন করতে হবে। তারা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী, চাকরি করছে, খাচ্ছে দাচ্ছে, ভালো আছে, তারপরে আবার তারা এখানে রাস্তাঘাটে দোকানদারি করছে। এটা কোনো যুক্তি হতে পারে না যে কেউ অবৈধ কাজ করবে আর তাকে বৈধতা দিতে হবে, কিংবা তাকে বৈধ কোনো জায়গা দিয়ে তারপরে তাদেরকে উচ্ছেদ করতে হবে। শুধু এই মানবতাবাদের কারণে, মানবতাবাদীদের কারণে, তাদের প্রতিবাদের কারণে, তাদের সস্তা রাজনীতির কারণে বাংলাদেশের এই সমস্যাগুলো, হকার সমস্যা, যানজট সমস্যা, ফুটপাত দখল সমস্যা, এগুলো সমাধান করা যাচ্ছে না। তারা ঠিক সেই একই অপরাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকাতে চাইছে। আবার যখন এসব অপকর্মের কারণে, এই মাদক সেবীদের কারণে, ভবঘুরেদের কারণে, অবৈধ দোকানদারির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দায় আবার বিশ্ববিদ্যালয়ের উপর বর্তাচ্ছে। এই ধরনের দ্বিচারিতা রাজনৈতিক দলগুলো আর কতকাল দেখাবে, এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডাকসুর জন্য যে অর্থ বরাদ্দ ছিল, প্রত্যেক ছাত্রের কাছ থেকে ভর্তির সময় টাকা রাখা হয় ডাকসুর জন্য, ডাকসুর খাতে যে বরাদ্দ রাখা হয়, সেই টাকাগুলো গেল কোথায়? আর গেল কোথায়, কি হলো, এটা আসলে কারো দেখার বিষয় না, ছাত্রদের দেখার বিষয় না। ডাকসুর ফান্ডে প্রত্যেক ছাত্রের মাথা পিছু যে টাকা জমা হয়েছে, ডাকসু কর্তৃপক্ষকে সেই টাকা ছাত্রদের হাতে তুলে দিতে হবে, ডাকসু প্রতিনিধিদের হাতে তুলে দিতে হবে। এটা তারা দিতে বাধ্য। একজনের বরাদ্দ আরেকজনের জন্য অ্যালোকেশন করা, খরচ করার কোনো নৈতিক অধিকার নেই, আইনগত অধিকার নেই। এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার। এই অপব্যবহার যদি কোনো রাষ্ট্র করে, কোন সরকার করে, এই এক ক্ষমতার অপব্যবহারের কারণেই তার সবচেয়ে বড় পানিশমেন্ট হতে পারে। রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের, দায়িত্বশীলদের, কিংবা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকেন তাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা। আর এটা সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহার যে আপনাদেরকে ডাকসুর জন্য, ছাত্রদের জন্য খরচের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল, যে টাকাটা কেটে নেওয়া হয়েছিল ছাত্রদের কাছ থেকে, সেই টাকাটা আপনারা ছাত্রদের পেছনে খরচ না করে অন্য খাতে খরচ করেছেন। হু ইজ দ্যাট পারসন? তারা কারা? তারা যেই হোক, আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, হয় তাদেরকে পদত্যাগ করতে হবে, নয়তো এই টাকার হিসাব তাদেরকে দিয়ে যেতে হবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, ট্রেজারার মহোদয় পদত্যাগও করেন, তাহলে ভিসিকে এই হিসাব দিতে হবে। যদি ভিসি পদত্যাগ করেন, তাহলে সরকারকে এই হিসাব দিতে হবে। ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা কখনই ছাত্ররা মেনে নেবে না, এটা আমাদের বোঝা হয়ে গেছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট, শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে এবং তাদের এই টাকা তারা আদায় করে ছাড়বে। এটা কোনো দ্বিতীয় পথ নেই। অবিলম্বে তাদের যে বরাদ্দ আছে সে বরাদ্দ তাদের ফিরিয়ে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে,
তাদের আবাসন ব্যবস্থার সংকট নিরসন, আবাসন ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্ন করা, পড়ালেখার পড়ালেখার পরিবেশ তৈরি করা, নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা, খাবারের মান ভালো করা, আরো যেসব উদ্যোগ এই ডাকসু নিয়েছে তাদেরকে অবশ্যই এই কাজগুলো করতে দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, ঢাকা শহরে আরো একটা ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে মেট্রো রেলের বেয়ারিং পরে একজন নিহত হয়েছে। এটি একেবারেই অ্যাক্সিডেন্ট, কিন্তু প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের পেছনেই আসলে কিছু কারণ থাকে, তার নাম হচ্ছে গাফিলতি। এই মেট্রো রেলের পেছনে যে খরচ হয়েছে, সেই খরচ সৌদি আরব কিংবা ভারতের সঙ্গে যদি তুলনা করি, তার দ্বিগুণ খরচ বা 1.5 গুণ খরচ হয়েছে বাংলাদেশে প্রতি কিলোমিটারে। সৌদি আরব কিংবা দুবাইতে 160 থেকে 180 বা 90 মিলিয়ন ডলারের মতো খরচ গেছে, আর বাংলাদেশে খরচ গেছে 256 বা 260-এর মতো মিলিয়ন ডলার। এত বিশাল বাজেট ব্যয় করার পরও, অবস্টাকল কম থাকার পরও বাংলাদেশে খরচটা বেশি হয়েছে। হওয়ার পরও তার কাজের গাফিলতি ছিল এতটাই যে সেখানকার একটি বেয়ারিং খুলে মানুষের গায়ে পড়ে, মাথায় পড়ে একজন মানুষ মারা গেছে। এই ম্যাস ট্রানজিটের দায়িত্বে যিনি ছিলেন, ডিরেক্টর যিনি ছিলেন, কর্তৃপক্ষ যিনি ছিলেন, তাকে অবশ্যই এই মানুষটির মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশে অনেক প্রথিতযশা আইনজীবী আছেন, আমরা জোর দাবি জানাবো, সো আপনারা এই ব্যক্তির পক্ষে বিনা পয়সা এই মামলা লড়বেন, তার ক্ষতিপূরণ আদায় করে দিয়ে দেন আপনারা তার কাছ থেকে মামলার খরচ নিতে পারেন। আর রাষ্ট্রকে অবশ্যই এই ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে, নয়তো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাষ্ট্রের কারণে কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়াটা রাষ্ট্রের জন্য অনিবার্য। চতুর্থ আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার আরেকটা রাজনীতি চলছে, সেটিকে আমরা এক ধরনের ধর্ম ব্যবসাও বলতে পারি কিংবা ওমরার রাজনীতি বলতে পারি। সেটি কি? সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন। সৌদি আরবে গেছেন, সেই সৌদি আরবে যাওয়ার পর সৌদি আরবে গেছেন 21-22 তারিখের দিকে, সৌদি আরব ওমরায় গেছেন। যাওয়ার পর তার সাথে যোগাযোগ করা শুরু করেছে বিএনপি পন্থী নেতারা, অর্থাৎ যারা লন্ডনে যেতে পারেনি তারা এবার দল বেঁধে ওমরায় যাচ্ছেন। আচ্ছা, এই অংশটা বাদ যাবে, ঠিক আছে। কি হয়েছে, কি সমস্যা, কি বিল্ড করো। দর্শক, আমরা ওমরার একটি রাজনীতির কথা আপনাদেরকে বলছিলাম। একটি দলের চেয়ারপারসন ওমরায় যাবেন বা যাচ্ছেন বা গেছেন, তাকে ঘিরে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। সেখান থেকে আসলে ওমরায় যদি কেউ যায়, তার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্ট করা। সেখানে অমুক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যদি কেউ ওমরায় যান, আমরা তাদেরকে বলবো আপনাদের নিয়ত পরিষ্কার করেন। অনেকেই আছেন জমি বিক্রি করার উদ্দেশ্যে যান, কিন্তু এখান থেকে দেখান যে আসলে তারা ওমরায় যাচ্ছেন, মানে রথ দেখা কলা বেচা, এটা আপনারা করতে পারেন। কিন্তু যদি আপনার ওমরায় যান তাহলে উদ্দেশ্য ওমরা থাকাটা উচিত। ওমরায় গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কিংবা রাজনীতিও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি এবং ওমরা। যদি সেই উদ্দেশ্য বা নিয়ত থাকে তাহলে আপনার ওমরা কবুল হবে, আর বাকিটা আপনার সারপ্লাস। কিন্তু আপনার যদি নিয়তি থাকে অমুকের সঙ্গে দেখা, তাহলে নিয়ত পরিশুদ্ধ করুন। অযথা এটাকে ওমরা নাম দিয়ে নিজেদেরকে ধর্ম ব্যবসায়ী বলে প্রমাণ করবেন না। যারা গেছেন বা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথা, ধর্ম ব্যবসার যেহেতু আপনারা বিরুদ্ধে, আপনারা নিজের অন্তত এই ধর্ম ব্যবসাটা করবেন না। আর ইসলামের সৌন্দর্যগুলোকে নিয়ে এইভাবে আপনারা কাটাছেঁড়া করে নিজেদের মতো ব্যবহার করে এর সৌন্দর্য নষ্ট করবেন না। সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।